সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা তুলতে তারেক সরকারকে বিরাট অর্ডার দিলেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জামায়াতের ষড়যন্ত্রে আতঙ্কিত বিএনপি, তারেকের একমাত্র ভরসা নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বাংলাদেশে অ্যাকশন শুরু তারেকের, দিল্লির সিগন্যালে এবার গ্রেপ্তার হবেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সুখবর আওয়ামী লীগের, শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ, তারেকের শেষ ভরসা হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এখনও আতঙ্কে বাংলাদেশের গণতন্ত্র, মানুষ চাইছেন নেত্রী হাসিনাকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার, গণভোট বাতিলেই বড় বিতর্ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে তদারকি সরকার। আবার সেই নির্দেশিকাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতীক ফ্রিজড করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। বলা ভালো, প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ তাদের সামনে ছিল না। এই অবস্থায় পর্দাপারে হয়েছে সংসদ নির্বাচন। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী। নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। তারা সংখ্যাগরিষ্ঠতা করলে জামায়াত সরকার গঠন করত, হয়তো দলের আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করা হতো। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসেবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন। আমেরিকাও কিন্তু চেয়েছিল জামায়াত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আরও বড় কারণ সিম্প্যাথি ভোট। এদিকে ফলাফল ঘোষণার কিছুদিন বাদে আবার জামায়াতের আমির তার ভেরিফাইড ফেসবুকে পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, আমরা আদর্শ একটি বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের অবশ্যই সমর্থন থাকবে, কিন্তু যেখানে সরকারের থেকে জবাবদিহির প্রয়োজন সেখানে আমরা সরকারের থেকে অবশ্যই জবাব আদায় করব। সেই সঙ্গে তার সংযোজন, আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, সংশোধন, বাধা দেওয়া নয়, পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংবাদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। বলা ভালো, তাদের অংশ নিতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের প্রতীক ফ্রিজড করার। ফলে স্থানীয় নির্বাচনেও যদি আওয়ামী লীগ অংশ নিতে না পারে, তাহলে দলের অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে দলের একাংশের মধ্যে কিছুটা হলেও অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর। কারণ তারা ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের জন্য মানসিক দিক থেকে প্রস্তুত ছিল। শীর্ষ নেতৃত্ব থেকে তাদের উজ্জীবিত করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে ডুবল তরী। এখন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে দলে অক্সিজেনের যোগান দিতেই হবে। এদিকে আবার জামায়াত নতুন সরকারকে অস্বস্তিতে ফেলতে একের পর এক কৌশল নিয়ে চলেছে। তারা যে কোনোভাবেই তারেক রহমানকে মসৃণভাবে সরকার চালাতে দেবে না, তার একটা প্রমাণ কিন্তু জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তারা সেটা স্পষ্ট করে দিয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জামায়াতসহ বিরোধী দলের নেতারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা দিতে শুরু করে সরকার বিরোধী স্লোগান। একসময় তারা সংসদ ওয়াকআউট করে। পরে জামায়াতের আমির সংবাদ মাধ্যমকে যা বলেছেন তার থেকে স্পষ্ট যে তারা বিএনপি সরকারকে খুব মসৃণভাবে চলতে দেবে না। জামায়াতের আমির শফিকুর রহমান তো তারেক সরকারের জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন। কারণ বিএনপি জুলাই সনদ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ফলে বিরোধী দল কিন্তু গোপনে একজোট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেতৃত্ব দিচ্ছে জামায়াত।
গ্রেপ্তারের পথে ইউনুস। প্রশ্ন তোলার কারণ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর গ্রেপ্তার। সোমবার গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা বারিধারা ডিওএইচএস এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাক্তন এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা সরকার কর্তৃক নির্ধারিত ৭৮,৯৯০ টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করে মালয়েশিয়া শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসাবে নিয়োগ পান। নিয়োগের পর তাদের থেকে আরও টাকা দাবি করতেন। তার মাথায় হাত ছিল এক দলীয় এমপির। প্রাক্তন এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৭,১২৪ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষার নামে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নিয়ে মোট ১১৯,৩২,৭০,০০০ টাকা আত্মসাৎ করেছেন। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের তরফে আদালতে বলা হয়েছে, অভিযুক্তের জামিন মঞ্জুর করলে তিনি তদন্তে প্রভাব খাটাবেন, কারণ তার সঙ্গে বিএনপি সরকারের এক মন্ত্রীর ঘনিষ্ঠতা হয়েছে। মন্ত্রীর আশীর্বাদী হাত থাকার পরেও মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে তারেক রহমান বুঝিয়ে দিতে চাইলেন যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রশ্ন হল, মাসুদকে গ্রেপ্তার করেই কি থেমে যাবেন তারেক প্রশাসন? মাসুদকে গ্রেপ্তারের কারণ ক্ষমতা থাকাকালীন তিনি তারেক রহমানের ওপর অত্যাচার করেছিলেন। কিন্তু এই শারীরিক নির্যাতনের পিছনে অন্য কারো সম্মতি ছিল না। ইকবাল করিম ভূঁইয়া কেন এখন বাইরে? সদ্য সাবেক হওয়া জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকেই বা কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আর ১/১/১১ সরকার বা ২৪ জুলাই অগাস্ট অভ্যুত্থানের যিনি খলনায়ক, তাকেই বা কেন তারেক রহমান গ্রেপ্তার করছেন না? এর মধ্যে একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল, বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেমন শেখ হাসিনার আত্মীয়, তেমনি মাসুদউদ্দিন খালেদা জিয়ার দূর সম্পর্কের আত্মীয়। খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীন মাসুদউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসি হন। সেই তার বিরুদ্ধে খালেদার সঙ্গে বেইমানি করার অভিযোগ ওঠে। যেমন একই অভিযোগ উঠেছে শেখ হাসিনাকে নিয়ে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে। একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান, আর তার জন্য দলের ভাবমূর্তি কালিমা লিপ্ত হয়। আওয়ামী লীগ টানা ক্ষমতায় ছিল কয়েক দশক। দলের অনেকেই কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অনেক নেতা বিদেশে চলে গিয়েছেন। এই সব নেতারা আওয়ামী লীগের কাছে বোঝা হয়ে উঠেছে। শেখ হাসিনা এই সব বোঝা আর বয়ে নিয়ে যেতে চাইছেন না। দলে যারা মীর জাফর রয়েছেন তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। তার একটা ঝলক কিন্তু সপ্তাহের প্রথম কাজের দিনেই দেখা গেল। আর সেটা হাসিনা করতে চলেছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের কথা মাথায় রেখে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, হাসিনা এটা বুঝতে পেরেছেন, বদলে যাওয়া বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারালে দলটি গুরুত্ব হারিয়ে ফেলবে। এই অবস্থায় তিনি প্রথমে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চাইছেন। দলের সাধারণ সম্পাদক পদে রদবদলের মাধ্যমে সেই পর্বের সূচনা করলেন হাসিনা। অনেকে বলছেন, জুলাই অগাস্টের অভ্যুত্থানের পিছনে একটা ডিপ স্টেট ছিল না। আওয়ামী লীগের বেশ কয়েকজন ঘনিষ্ঠ নেতা তাদের সহায়তা না দিলে আমেরিকার একার পক্ষে একটা সরকার উল্টে দেওয়া কোনোভাবেই সম্ভব হতো না। সূত্রের খবর, দলনেত্রী হাসিনা এখন সেই সব মীর জাফরদের খুঁজে বের করার চেষ্টা করছেন। অনেকে বলছেন, বঙ্গবন্ধু কন্যা এই সব মীর জাফরদের খুঁজে বের করে চরম শাস্তি দেবেন, কারণ এরা শুধু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদেরকে দলে রেখে দিলে একদিন দলটাই অস্তিত্ব সংকটে পড়বে। অনেকে আশা প্রকাশ করেছিলেন যে যারা আওয়ামী লীগের সঙ্গে দুর্বৃত্তায়ন করেছে, আওয়ামী লীগের মূল নেতৃত্বের সঙ্গে হাসিনাকে বিচ্যুত করেছেন, শেখ হাসিনার সঙ্গে তৃণমূলকে বিচ্ছিন্ন করেছেন, আওয়ামী লীগকে তার মূল নীতি থেকে সরিয়ে দিয়েছেন, মনোনয়ন নিয়ে দলের যারা বাণিজ্য করেছেন, তাদের আর হাসিনা ছেড়ে দেবেন না। গত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকার সুবাদে এরা মধু খেয়েছেন, আর দলের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছেন। বিএনপি, জামায়াতের মতো দলের সঙ্গে গোপনে আঁতাত করেছেন। দলের মধ্যে এরা একটা সমান্তরাল নেতৃত্ব তৈরির চেষ্টা চালায়। হাসিনা এবার সেই মৌচাক ভেঙে দিতে বদ্ধপরিকর। সাধারণ সম্পাদক পদে রদবদলের মধ্যে দিয়ে সেই কাজ তিনি শুরু করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আজ থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশ। হাসিনার আমলে দেশ বেশ শক্ত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়েছিল। ইউনুস সরকারের ১.৫ বছরের শাসনামলে দেশটি সব দিক দিয়ে খাদের কিনারে চলে গিয়েছে। পরিস্থিতি এতটাই সংকটজনক যে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থভাণ্ডার দেশটিকে আর ঋণ দিতে রাজি হয়নি। তারা জানিয়েছিল সরকার বদল হলে তারা এই ঋণের ব্যাপারে নতুন সরকারের সঙ্গে আলোচনা করবে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন ১ মাস পূর্ণ হয়ে গেল।
এই দুই বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান থেকে কিন্তু বাংলাদেশকে আর্থিক দিক থেকে সাহায্য করার কোনো প্রস্তাব বা তারা আলোচনায় রাজি থাকার বার্তা দেয়নি। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর তিনি একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। মাঝখান থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ তার সব পরিকল্পনা বানচাল করে দিয়েছে। এর মধ্যে আগের সরকারের একটি চুক্তি তারিক সরকারকে ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দিয়েছে। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে। এই যুদ্ধের ফলে বাংলাদেশের প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধি ঘটেছে। পরিস্থিতি এতটাই সংকটজনক যে বহু উড়ানের যাত্রা বাতিল করা হয়েছে। জিনিসপত্রের দাম এই কয়দিনের মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও বলা হচ্ছে এই ক্ষেত্রে সরকারের কোনো দোষ নয়, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তারিক সরকার হয়তো মূল্যবৃদ্ধিতে লাগাম পরানোর চেষ্টা করতে পারেন, কিন্তু তার পক্ষে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। চলতি অর্থবর্ষ বাংলাদেশের জন্য ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন হাজার বিশেষজ্ঞ এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যে ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়তে চলেছে তার মূল কারণ কি শুধুই মধ্যপ্রাচ্যের যুদ্ধ? এই আর্থিক ভিত দুর্বল হওয়ার জন্য আগের সরকার ভীষণভাবে দায়ী। বহু দেশের কাছে আগের সরকার মোটা টাকার ঋণ করেছে। সেই ঋণের বোঝা এখন নতুন সরকারের কাঁধে এসে পড়েছে। বাংলাদেশের রিজার্ভ ভালো থাকলেও বিদেশ থেকে যেসব টাকা দেশে আসার কথা সেই সব চ্যানেলেই মধ্যপ্রাচ্যের যুদ্ধে বন্ধ হয়ে গিয়েছে। ফলে দেশে তৈরি হয়েছে একটা আর্থিক সংকট। আমরা অনেকেই জানি বাংলাদেশের শ্রমবাজার ভীষণভাবে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। যুদ্ধ শুরু হওয়ায় সেই সব শ্রমিকে সেই সব দেশে যেতে পারছে না। আবার যাদের ফিরে আসার কথা ছিল তারা সেখানে আটকে পড়েছে। অনেকে আবার চাকরি হারিয়ে ফেলার আশঙ্কা করছেন। ফলে বহু পরিবারকে বাঁচতে হলে ঋণ নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব 10 থেকে 15টি দেশের উপর পড়তে শুরু করেছে। এই সব দেশগুলির মধ্যে বাংলাদেশও রয়েছে। ইতিমধ্যে অশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় গোটা বিশ্বের অর্থনীতিতে প্রবল ঝাঁকুনি দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ কতটা আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারে সেদিকে তাকিয়ে সে দেশের মানুষ। তারেক রহমান এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে কি পদক্ষেপ করেন সেটাও দেখার মতো বিষয়। বাংলাদেশের 12 ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 বছরের একটি অপশাসনের মৃত্যু হয়েছে। ভোটে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। সাদা চোখে দেখলে মনে হবে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাস্তবে কি সেটা হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকেরা বিষয়টিকে অন্যভাবে দেখছেন। বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন বা তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশে গণতন্ত্র আক্ষরিক অর্থে প্রতিষ্ঠা পায়নি। গণতন্ত্র নিয়ে বেশ কয়েকজন দার্শনিকের কিছু উক্তির উল্লেখ করতে হয়। তার আগে কিছু কথা। গণতন্ত্রের দুটি মুখ রয়েছে। একটি মুখ দেখায় ভোট, অধিকার, ক্ষমতার স্বপ্ন, আর গণতন্ত্রের দ্বিতীয় মুখটি হল ক্ষমতাকে ধরে রাখা। মানুষ তবুও স্বপ্ন দেখে, কারণ স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের মানুষ আশা করেছিল তাদের অধিকাংশ সমস্যা মিটে যাবে, দেশে ফিরবে সুদিন। কিন্তু গত 18 মাসে বাংলাদেশ যে কি অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল তার নতুন করে বলার দরকার পড়ে না। ফলে তারা আরও একবার পরিবর্তনের ডাক দিয়েছিল। সেই পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপিকে ক্ষমতায় আনেন। তারা জামায়াতকে প্রত্যাখ্যান করেন। ফলে একটা ধারণা তৈরি হয় যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের ধারণায় পরিবর্তন হয়েছে, তার চরিত্রগত বদল হয়েছে। বিশ্বের বহু দেশে নামমাত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম রয়েছে, কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থাই কি একমাত্র বিকল্প? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই শাসন ব্যবস্থা কোনো অবস্থাতেই বিকল্প হতে পারে না। তাছাড়া এই শাসন ব্যবস্থার বেশ কিছু ত্রুটি রয়েছে। গণতন্ত্রের জন্ম এথেন্সে। আধুনিক বিশ্বে সেটাকেই ধরা হয় শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। রাষ্ট্রবিজ্ঞানীরা যখন গণতন্ত্রের জয়গান গাইছেন তখন কিন্তু চিন্তাবিদেরা এই ধরনের শাসন ব্যবস্থার ত্রুট আর ফাটল ধরিয়ে দিচ্ছেন। প্রশ্ন উঠছে, গণতন্ত্র কি আসলেই সেরা শাসন ব্যবস্থা? বিশ্বে 2 ধরনের দেশ আছে। বিশ্বের যেসব দেশ অস্থির, জটিল ও ঝামেলায় পরিপূর্ণ সেই সব দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় গণতন্ত্রের মধ্যে দিয়ে, আর বাকি দেশে হয় একনায়কতন্ত্র না হলে রাজতন্ত্র। বর্তমান বিশ্বে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা খুব অল্প দেশেই রয়েছে। বহু চিন্তাবিদ গণতন্ত্রের বিভিন্ন ত্রুটি নিয়ে আলোচনা করেছেন। দার্শনিক অ্যারিস্টটল গণতন্ত্রকে মূর্খের শাসন বলেছেন। সত্যি কি এই শাসন ব্যবস্থা মূর্খের শাসন? তিনি বলতে চেয়েছেন, যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সমানভাবে দেওয়া হয় তখন জ্ঞানী আর অজ্ঞানীর মতামত এক হয়ে যায়। এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোথায়?
হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা। 2024-এর জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে পালাবদলের পর সেই আইসিটি ইউনূস সরকারের দমনপীড়নে মুখ্য অস্ত্র হয়ে ওঠে। ধরে ধরে আওয়ামী লীগারদের বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু করে তাদের জেলে পাঠাতে শুরু করে। বাহিনীর যেসব কর্তাদের আওয়ামী লীগপন্থী বলে মনে করেছেন, তাদের বিরুদ্ধেও মিথ্যে মামলা রুজু করে তাদেরও জেলে পাঠান ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। প্রধানমন্ত্রী পদে আসীন হন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর তিনি প্রশাসনিক স্তরে বেশ কিছু রদবদল ঘটানা। সেনাবাহিনীতে রদবদলের পাশাপাশি পুলিশ ও প্রশাসনেও রদবদল ঘটান। উদ্দেশ্য ছিল স্বচ্ছতা আনা। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। এবার বিএনপি সরকারের টার্গেট ১/১১-এর কুশীলবদের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তাদের শাস্তি নিশ্চিত করা। তাদের বিচার হবে এই ট্রাইব্যুনালে। প্রাক্তন ২ সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদ উদ্দিন চৌধুরী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসর শেখ মামুন খালেদকে গ্রেফতারের পর ১/১১-এর অন্য কুশীলবদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুশীলবদের মধ্যে যারা বিদেশে রয়েছেন তারা কার্যত আত্মগোপন করেন। দেশে যারা রয়েছেন তারাও আত্মগোপন করেছেন। সাবেক ওই ২ শীর্ষ কর্মকর্তার গ্রেফতারের পর কেউ কেউ দেশ ছাড়ারও চেষ্টা করছেন। তবে তাদের বিদেশযাত্রার ওপর রয়েছে নিষেধাজ্ঞা। ওই কুশীলবরা কেউ বিমানবন্দর অতিক্রম করতে গেলে বাধার মুখে পড়বেন বলে গোয়েন্দা সূত্রে তথ্য মিলছে। সরকার থেকে সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে। সূত্র বলছে, প্রতিটি বিমানবন্দরে ১/১১-এর নাটের গুরুদের ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে।